কারণ বিএনপি যে কাজগুলি করছে, যে তারা ক্ষমতা কুক্ষিগত করার জন্য আর একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া শুরু করেছে। যে আপনারা যে সংবিধানের কথাগুলি বলছেন সেগুলি কত দুর্বল ভিত্তিতে উপস্থিত। আর একটা প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। রাজনৈতিক প্রশ্ন আপনার সবসময় সংবিধানের দোহাই দিয়ে করা যায় না, কারণ সংবিধানটা তৈরি হয়েছে আপনার রাজনৈতিক প্রশ্নগুলির উত্তর সমাধান করে দেশকে পরিচালিত করার একটা দলিল। আপনি আইন অনেক দেখাতে পারেন, যেমন আপনার এই যে শিলং ফেরত সালাউদ্দিন সাহেব, উনি যে বারবার খালি বলছেন সংবিধান সংবিধান সংবিধান, এবং একটা স্টেটমেন্ট উনি দিয়েছেন যে আমাকে সংবিধানের কথা বলবেন না, আমি 9 বছর ধরে সংবিধান স্টাডি করে এসেছি। তো ওনার কাজকর্ম দেখলে মনে হয় যে উনি সংবিধানটা স্টাডি করেছেন, যে ওই সংবিধানকে দেখিয়ে জনগণের ইচ্ছাকে কি করে বাতিল করা যায়, এটার উপরে কিন্তু উনি এক্সপার্টিস অর্জন করেছেন বলে আমার মনে হয়। আজকে যে সংবিধানের কথা তারা বলছেন, রাজ্জাকি সাহেব অনেকবার বলেছেন এই কথাটা, যে আপনার বর্তমানে জাতির পিতা এটা এখনো সংবিধান আছে, কিন্তু তারপরে আপনার ওনার স্পিচ 7ই মার্চের বক্তৃতা ওটা এখনো সংবিধানের কিন্তু অংশ। এবং একজন মহিলা 7ই মার্চ ওটা বাজাতে গেছিল ওই 32 নম্বরে, তখন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কেন আপনি অ্যারেস্ট করেছেন তাকে? তাহলে ওই হুকুম যে দিয়েছে অ্যারেস্ট করানোর, সে তো ইলিগাল হুকুম দিয়েছে। ওই মহিলা যা করছিল সে তো কোনো অন্যায় করে নাই, সে তো সংবিধান ফলো করছে। আপনি তো সংবিধানের কথাই রাত্রদিন বলছেন। তো সংবিধান নিয়ে খেলা করতে গেলে যা হয় আর কি, আপনি নিজের গর্তে নিজেই পড়েন। এখন উনি দেখাচ্ছেন কনস্টিটিউশনাল থিওরি, উনি কনস্টিটিউশনাল থিওরি অ্যাপ্লাই করছেন এই জুলাই সনদকে নেগেট করার জন্য। যেরকম কনস্টিটিউশনাল থিওরি অনেক সময় বলে যে যারা আপনার গণভোটকে অনেক সময় নির্বাচিত পার্লামেন্ট এটাকে ডিলে করতে পারে, মডিফাই করতে পারে, এমনকি নালিফাই করতে পারে, কিন্তু তাদের ওখানে আপনার কনস্টিটিউশনাল যে সমস্ত পরিবর্তনগুলি হয় সেগুলি স্ট্যাটুট দ্বারা হয়। তো 1911 সালে তাদের একটা স্ট্যাটু পাস করে হয়েছিল আপনার পার্লামেন্টের পিরিয়ডটাকে লিমিট করার জন্য, যে উইদিন ফিক্স পিরিয়ডের মধ্যে ইলেকশন দিতে হবে। আগে নিয়ম ছিল যে আপনি ইলেকশনকে ডিলে করতে পারেন। তো এটা করার সময় তাদের গণভোট হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু গণভোটে আপনার পার্লামেন্টকে বাইপাস করে এই গণভোটকে রায় দেওয়াটাকে মেনে নিয়েছিল, মানে পলিটিশিয়ানরা যারা দেশকে পরিচালিত করে। প্রবলেম হলো এইখানে আমাদের এখানে যে আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থ, আমরা ইন্ডিভিজুয়াল লেভেলেও এটা করি, এবং পলিটিশিয়ানরা বিশেষ করে তারা সবসময় তাদের নিজেদের গোষ্ঠীগত স্বার্থের জন্য কোনো সময় সংবিধান ব্যবহার করবেন, কোনো সময় এই আইনটা ব্যবহার করবেন, কোনো সময় জনগণের মধ্যে ব্যবহার করবেন, সোজা কথায় যেটাকে বলা হয় মতলববাজি। তো এই মতলববাজির দ্বারা আপনার এটা নিয়ে আলোচনা হয়েছে, যারা সংবিধান কমিশনে তারা করে নাই, শপথ নেয় নাই, আর যে অধ্যাদেশগুলি ওনারা বাতিল করছেন, 4টা তো বাতিল করে দিয়েছেন, আর বাকিগুলি নেক্সট পার্লামেন্টে ওনারা বিল হিসাবে উঠিয়ে ওটাকে করে দেবে, সরিয়ে দেবে। এই প্রত্যেকটা আপনার সুশাসনের জন্য এবং ফ্যাসিস্টকে রোধ করার জন্য প্রয়োজন। বেছে 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 তারা ওই অধ্যাদেশগুলি বাতিল করে দিয়েছে। সুতরাং অবজেক্টিভ ইজ ভেরি ক্লিয়ার। এখন আমার কথা হলো এই সাহস তারা কোথায় পেল? কারণ সাধারণত একটা নির্বাচিত সরকারের সাহস হলো জনগণের কনসেন্ট বা জনগণের কি বলবো ওটাকে, জনগণের সাপোর্ট দেওয়া, যে জনগণ তাদেরকে, এইটাই তাদের শক্তি। কিন্তু আমরা জানি, শুনেছি, আমি বলতে পারি না যে আপনার এই ইলেকশনটা ম্যানেজ করা হয়েছে আপনার ইউনুস সরকারের ভিতরে থাকা সুশীল সমাজের কেউ একজন তো স্বীকারই করেছে যে আমরা উগ্রবাদীদেরকে প্রতিহত করার জন্য আমরা অনেক জায়গায় এটাকে রিগ করেছি, একজন তো বলেই দিয়েছি। এখন কথা হলো যে এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, এবং আমি ভুল হতে পারি, যে এই পুরো খেলাটা আপনার
অনেক আগে থেকে চিন্তা ভাবনা করে খেলা হচ্ছে। এটা ঠিক আপনার অন দি স্পার অফ দি মোমেন্টে হচ্ছে বলে আমার মনে হয় না। যেরকম আপনার বর্তমান যিনি স্পিকার, তিনি তো বলেই দিলেন যে আমরা এটাকে স্বীকার করেছিলাম নির্বাচনের জন্য। তার মানে হলো তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তো মানুষ প্রতারণা করার একটা চিন্তা ভাবনা করে যে আমি এটা করব। তো উনি, আমার মনে হয় যে এটা একটা প্ল্যান, ওয়েল প্ল্যান, এবং এটা শিলং থেকে এসেছে কিনা আমি জানি না, কিন্তু এই প্ল্যানটার মধ্যে আমি দেখতে পাচ্ছি 11-11 একটা ছায়া, 11-11 একটা ছায়া কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং আমি এটা বলতে চাই যে আমি ভুল, কারণ এই যে ইলেকশনটাতে আপনার বিএনপিকে 2/3 জিতিয়ে দেওয়া হলো, এটাও আমার মনে হয় প্ল্যান। কারণ যদি আপনার ইলেকশনটা সত্যি সত্যি একটা ফেয়ার ইলেকশন হতো, আপনার জামাত তো ক্ষমতায় আসতো না। তবে আপনার যেটা হতো সেটা হলো যে বিএনপি হয়তো 2/3 পেলেন না। এবং আমরা যারা রাজনীতিতে পড়াশোনা করি, আমরা সবসময় বলি যে কোনো পার্টিকে 2/3 দিতে নাই, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে 2/3 দেওয়া মানেই তারা একটা স্বৈরতান্ত্রিক মনোভাব দিয়ে করে। এই 2/3 দেওয়াটা আমার মনে হয় প্ল্যানের অংশ। তারপরে আপনার বাংলাদেশের যারা গুপ্ত বলেন সুপ্ত বলেন, এই নেক্সাসটা কি ষড়যন্ত্রের অংশ? এটা আমি আহ্বান জানাবো বাংলাদেশের যারা রাজনীতি অবজার্ভ করেন, অথবা যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন, অথবা সমাজ নিয়ে পড়াশোনা করেন, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন নিয়ে পড়াশোনা করেন, অথবা বাংলাদেশ আমেরিকা সম্পর্ক নিয়ে পড়াশোনা করেন, তারা এটাকে গভীরভাবে দেখার জন্য আমি আহ্বান জানাবো, যেটা পার্ট অফ দি গ্রেটার কনস্পিরেসি কিনা। কারণ আমাদের ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, উনি যেরকম দ্রুত গতিতে কাজগুলি করছেন, এবং বাংলাদেশ যেরকম দ্রুত গতিতে একটা অস্থিতিশীল অবস্থার দিকে চলে যেতে পারে বলে আমি মনে করি। বিশেষ করে আপনার আমেরিকার চাপিয়ে দেওয়া যুদ্ধ, ইরানের উপর যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে যে একটা অস্বাভাবিক অভাবনীয় যে সমস্ত আমাদের চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে, সেগুলির কথা না বলে আপনার যে জিনিসটা একটা সেটেলড ফ্যাক্ট, সেটাকে নিয়ে একটা পানিকে ঘোলা করা হচ্ছে। কারণ অস্থিতিশীল অবস্থা যাওয়া মানেই একটা অশুভ শক্তির উত্থান, এবং অশুভ শক্তি তখন বলবে যে আমি একটা ইনক্লুসিভ ইলেকশন দেব, মানে আওয়ামী লীগকে নিয়ে এসে। এই জাতীয় প্ল্যান কিনা আমি বলতে পারি না, কিন্তু আমার মনে হয়। সুতরাং এটা হলো আমার মনে হয় একটা ব্রডার একটা ধারণা, আমার যে ধারণার বশবর্তী হয়ে আমি বলছি যে বিএনপির বর্তমান যিনি সবচেয়ে বেশি সোচ্চার, যিনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, তিনি এত দ্রুত গতিতে কেন দেশকে একটা অস্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যেতে চাচ্ছেন। তা আমি এইটুকু বলেই শেষ করব, কারণ আইনি চ্যালেঞ্জ থাকতে হবে। এটা ঠিক নয় যে আইনি চ্যালেঞ্জ থাকবে না, এবং আইনি চ্যালেঞ্জের ব্যাপারে আমাদের অ্যাডভোকেট রাজ্জাকি ছাড়া আর কে আছে বাংলাদেশে? শিশির মণি সাহেব আছেন, আর উনি আছেন। আইনি চ্যালেঞ্জ তো থাকতেই হবে, সঙ্গে সঙ্গে রাজনৈতিক চ্যালেঞ্জও থাকতে হবে। তবে আমি এখানে মনে করি একটা কথা, যে রাজনৈতিক চ্যালেঞ্জটা যেন এমন অবস্থায় চলে না যায় রাস্তায় কিংবা রাজপথে, যেখানে আমরা কোনো একটা অশুভ শক্তিকে আসার পথ করে দিতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ।